আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে মমতার দুর্গের পতন, 208 আসন পেয়ে বিজেপির নিরঙ্কুশ জয়, তৃণমূল 79। অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পথে থালাপতি বিজয়। বন্ধ কলকারখানা খুলে দিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আগের পোশাকে ফিরছে পুলিশ, বর্তমান পোশাকে অসন্তুষ্ট সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী, জামিনে থাকার শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর তাগিদ বাণিজ্য মন্ত্রী। কোরবানির সব চামড়া সংগ্রহ করবে সরকার, এবছরই চালু হবে বন্ধ সব এয়ারপোর্ট, বিমানমন্ত্রী। হাম উপসর্গে একদিনের রেকর্ড 17 শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় 1,500। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরতে তৎপর সরকার, জানালেন আইনমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ভারতের বিধানসভা নির্বাচনের খবর। ভারতের পশ্চিমবঙ্গে 15 বছরের আসনের অবসান ঘটিয়ে পতন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গের। 294 আসনের লড়াই শেষে ম্যাজিক ফিগার অনায়াসেই পার করেছে জাতীয় জনতা পার্টি বিজেপি। 208টি আসন নিয়ে জয় নিশ্চিত করেছে দলটি। আর মাত্র 79টি আসনই থমকে গেছে ঘাসফুল শিবির। আর কংগ্রেস 2টি আর সিপিএম পেয়েছে 1টি আসন। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক উল্লেখ করে হুঁশিয়ারি দেন, বাংলার মাটি থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। এদিকে পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিযোগ তোলেন ভোট গণনায় কারচুপির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে অভাবনীয় পট পরিবর্তন ঘটালো ভারতীয় জনতা পার্টি বিজেপি। ঐতিহাসিক এই জয়ের পর সোমবার সন্ধ্যায় দিল্লিতে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়কে বলেন গণতন্ত্রের নতুন সূর্যোদয়। বলেন, প্রতিশোধ নয়, এখন থেকে বদল দেখবে বঙ্গ। ভাষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন অনুপ্রবেশকারী ইস্যু নিয়েও। বলেন, এসব ভুয়া নাগরিক চিহ্নিত করে বিতাড়িত করা হবে। মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও দেন তিনি। একই সাথে বাংলায় চলে আসা দুর্নীতি দমনেরও ঘোষণা দেন। অন্যদিকে পরাজয় মেনে নিতে অস্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একে গণতন্ত্রের কলঙ্ক বলে আখ্যা দিয়ে মমতা ভোট গণনা কেন্দ্র ছেড়ে যান। এদিকে ফল প্রকাশের পর বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিজেপির এই অভাবনীয় জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। দলটির পক্ষ থেকে আগে কোনো নাম ঘোষণা করা না হলেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তনের প্রভাব বাংলাদেশের ওপরও পড়তে পারে। বিশেষ করে বিজেপির অনুপ্রবেশকারী তাড়ানো নীতি এবং এনআরসি কার্যকরের অবস্থান দেশে শরণার্থী সংকটের সাথে সাথে ঢাকা ও দিল্লির সম্পর্কে চাপ তৈরি করতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এদিকে ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে। এবছরই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়ে বড় চমক দেখিয়েছে তারা। যদিও থালাপতি বিজয়ের দল টিভিকে মুখ্যমন্ত্রী পদের জন্য এখনও কাউকে নির্বাচন করেনি। তবে থালাপতি বিজয়ী তামিলনাড়ু সরকারের নতুন মুখ্যমন্ত্রী হবেন এমনটাই ধারণা করা হচ্ছে। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে জনগণের সেবা করার মিশন নিয়ে রাজনীতিতে নামার ঘোষণা দেন তিনি। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই
তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেন। বিজয়ের এই আকস্মিক উত্থানকে বিশ্লেষকরা তামিল রাজনীতির একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। ইশতেহারের তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি বিজয়ের সাফল্যের বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি বলেন, পুশ ইন, অভিন্ন নদীর পানি বন্টন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। শামা ওবায়দ জানান, শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা চালু করবে ভারত। নির্বাচন হচ্ছে, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার। আমরা সবসময় যেরকম বলে আসছি যে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেরকম আমরা চাইবো যে আমাদের আশেপাশে সকল দেশগুলো, ভারত সহ সকল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্রের বিজয় হোক। আমাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে, আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের ফরেন মিনিস্টার ভারত সফরে গিয়েছিলেন, সেখানেও ওনারা ভিসার ব্যাপারে পজিটিভলি বলেছেন। তো আমরা আশা করব যে ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসাই স্বাভাবিক হবে এবং আমাদের দুই দেশের মধ্যে যাতায়াত আবার স্বাভাবিক হবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস উইং। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দফতরের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসের কথাও বলেন প্রধানমন্ত্রী। আগের পোশাকে ফিরছে পুলিশ। নেভি ব্লু শার্টের সাথে থাকবে খাকি প্যান্ট। বর্তমান পোশাক নিয়ে পুলিশের অসন্তুষ্টির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বদল হলে বদল হয় পুলিশের পোশাক, সেই ধারা অব্যাহত রাখল বিএনপি সরকারও। অন্তর্বর্তী সরকারের দেয়া ইউনিফর্ম বদল করে আগের পোশাক দেয়া হবে পুলিশকে। মেট্রোপলিটন এলাকায় পেস্ট কালার শার্ট আর সারা দেশে নেভি ব্লু শার্টের সাথে দেয়া হবে খাকি প্যান্ট। ভেতরের মানুষ পরিবর্তন না করে বারবার শুধু পোশাক পরিবর্তনে কী লাভ হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে, পুলিশের মতামতেই ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি। তো যেহেতু আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি, এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। অন্তর্বর্তী সরকারের সময়ে জামিন পান অনেক শীর্ষ সন্ত্রাসী। তাদের অনেকের বিরুদ্ধে অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। নিউ মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডে বিষয়টি আবারও সামনে এসেছে। সারা দেশে অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের উপর নজরদারি চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। যেহেতু তারা স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত এবং কারো যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়। একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে,
সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। 2 সপ্তাহের ব্যবধানে ডিআইজি পদমর্যাদার 30 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। কেন এমনটা করা হচ্ছে তার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের রুটিন ফাংশন যেগুলো, নিয়োগ, বদলি, প্রমোশন, রিটায়ারমেন্ট, এগুলো সবই আইনানুগভাবে করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া, এবং এটা নতুন কোনো বিষয় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মত দ্বিমতে গণতন্ত্রের সৌন্দর্য, সংসদের প্রথম অধিবেশন সফল হয়েছে। মিসইন্টারপ্রিট হয়ে যেতে পারে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, কোরবানি ঈদের সব চামড়া সরকার সংগ্রহ করবে। ঈদ পরবর্তী 7 দিন ট্রাকে কোনো চামড়াকে বহন করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নজরদারি বাড়াতে বলা হয়েছে ডিসিদের। কথা বলেন কুরবানির চামড়া ব্যবস্থাপনা নিয়েও। আগামী কুরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি, যেটা তাদেরকে বলা হয়েছে। বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য বেশি বেশি নজরদারি ইত্যাদির বিষয়ে তাদের কাঙ্ক্ষিত ভূমিকা। বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালু করার পাশাপাশি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর কথা জানানো হয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া জেলার দর্শনীয় স্থানগুলো প্রয়োজনীয় সংস্কার করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে ডিসিদের। ব্যবহৃত হচ্ছে না প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব আভ্যন্তরীণ রুট হিসেবে। আবার 3rd টার্মিনাল শুরু করব ডিসেম্বরের 16 ডিসেম্বর আমরা আশা করছি করতে পারবো। আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায়, সে ব্যাপারে আলাপ আলোচনা। চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্পগুলো সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সরকারের পরিষ্কার লক্ষ্য আছে, পরিকল্পনা আছে, এবং সেটা বাস্তবায়ন করার জন্য তো সমগ্র প্রশাসন এবং বিশেষভাবে জেলা প্রশাসন মাঠ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। সরকারের 1 কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে রেকর্ড 17 জন শিশুর মৃত্যু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা 1456 জন। 15 মার্চ থেকে 4 মে পর্যন্ত হামে মোট 311 শিশুর মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এই রিটে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে উল্লেখ করা হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি সম্পন্ন হওয়ায় বিষয়টি যথাযথভাবে জনসম্মুখে আসেনি। রিটকারীর অভিযোগ, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথেষ্টভাবে প্রতিফলিত হয়নি এবং এতে মার্কিন স্বার্থ প্রাধান্য পেয়েছে। এখানে বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টটা আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার।
এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এদিকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধে দেশের সব সাব রেজিস্ট্রার কার্যালয়ে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই সাব রেজিস্ট্রারদের অফিসার এরা সবসময় দেখা গেছে যে সারা দিনের পরে এরা বিকালে কোর্ট করে, সেই জন্য আমরা অনারেবল কোর্টকে বলেছি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এইসব নিশ্চিতের জন্যে যাতে সাব রেজিস্ট্রাররা সঠিক সময়ে তাদের অফিসে উপস্থিত হয় এবং সাধারণ মানুষের রিলিফ হয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্তেও প্রসিকিউশন কাজ করছে বলে জানান আইনমন্ত্রী। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন। আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে যেটা করা সেটা করব। এদিকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সমর্থন জানানোয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষতিগ্রস্ত ২০৮ প্রবাসী বাংলাদেশিকে ন্যূনতম ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করে হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। নিঃস্ব জীবনযাপন করছে, এর প্রেক্ষিতে আসলে রিটটি দায়ের করা হয়েছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের প্রথম অভিযান ব্যর্থ হয়েছে। সোমবার পেন্টাগনের এই অভিযানে বাণিজ্যিক জাহাজগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা প্রতিহত করে ইরানি বাহিনী। জানায় তাদের অনুমতি ছাড়া প্রণালী ছাড়তে পারবে না কোনো জাহাজ। এদিকে আইআরজিসির হামলার শক্ত জবাবের প্রস্তুতি নিয়েছে হোয়াইট হাউস, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসতে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে আমেরিকা। অভিযানে অংশ নিচ্ছে ১৫,০০০ সেনা, শতাধিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন। সোমবার দুপুরে অভিযান শুরু করলেও আইআরজিসির হস্তক্ষেপে তা ভেস্তে যায়। ইরানের নৌবাহিনী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ডেস্ট্রয়ারগুলোকে আটকে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, জাস্ক দ্বীপের কাছে সতর্কবার্তা অমান্য করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে মার্কিন জাহাজগুলো সরে যায়। যদিও ইরান জানিয়েছে যুদ্ধপন্থে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে। তবে এ দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য এ মিশনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। প্রায় ৬৫ দিন ধরে চলা এই সংঘাতে প্রণালীর আশেপাশে প্রায় ৩,০০০ জাহাজ আটকে আছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আটলান্টিক মহাসাগরে এমভি হন্ডিয়াস নামের পর্যটকবাহী জাহাজে রহস্যজনক হান্টা ভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হু জানায়, আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী জাহাজটিতে একজনের সংক্রমণ নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও ৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে যুক্তরাজ্যের এক ৬৯ বছর বয়সী নাগরিক বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিবিড় পরিচর্যায় রয়েছেন। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মল, লালার মাধ্যমে মানুষের শরীরে ছড়ানো এই ভাইরাস গুরুতর শ্বাসযন্ত্রে অসুখ সৃষ্টি করতে পারে। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএলে হার দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নবাগত ঢাকা লেপার্সের কাছে
5 উইকেটে হেরেছে আকাশী হলুদ শিবির। বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃষ্টিবিঘ্নিত 30 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে সাব্বির রহমানের ঝড়ো 50-তে 8 উইকেটে 181 রানের পুঁজি পায় আবাহনী লিমিটেড। 29 বলে 55 রানে অপরাজিত থাকেন সাব্বির। জবাবে জাকির হাসানের 66 বলে 74 রানের ইনিংসে 5 বল হাতে রেখে 5 উইকেটে 184 রান তুলে জয় পায় ঢাকা লেপার্ডস। অন্য ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে 26 রানে হারিয়ে শুভ সূচনা করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পশ্চিমবঙ্গে মমতার দুর্গের পতন, 208 আসন পেয়ে বিজেপির নিরঙ্কুশ জয়, তৃণমূল 79। অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পথে থালাপতি বিজয়। বন্ধ কলকারখানা খুলে দিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আগের পোশাকে ফিরছে পুলিশ, বর্তমান পোশাকে অসন্তুষ্ট সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর তাগিদ বাণিজ্য মন্ত্রীর। কোরবানির সব চামড়া সংগ্রহ করবে সরকার। এবছরই চালু হবে বন্ধ সব এয়ারপোর্ট, বিমানমন্ত্রী। হাম ও উপসর্গে একদিনের রেকর্ড 17 শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় 1,500। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে তৎপর সরকার, জানালেন আইনমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।